নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারের চতুর্থ পর্ব। কিছুতেই ঠোঁট মিলিয়ে সংলাপ বলতে পারছিল না নবকুমার। ডাবিং করতে এসে পর্দায় নিজেকে দেখে কিরকম নার্ভাস হয়ে যাচ্ছিল সে। গীতিময় বললেন, শেষ পর্যন্ত ধারাতে শুরু করলে? আরে সবকিছু ঠিকভাবে করতে হলে শিক্ষা দরকার হয়। যে কখনো জল দেখেনি তাকে যদি বলা হয় সাঁতার কাটো, তাহলে সে কি পারবে? বড়বাবু ভাবলেন হিরো করা যায়, কিন্তু গাধা পিটিয়ে আমি হয়তো গরু করতে পারি, ঘোড়া করার ক্ষমতা আমার নেই। সাউন্ড রেকর্ডিস্ট অনুপ ঘোষ বলল, তেমন বুঝলে অন্য কাউকে দিয়ে ডাব করিয়ে নিন, ভালো ডাব করবে, এমন পাবলিক অনেক আছে। আউটডোরের সঙ্গে ইনডোরের গলা মেলাবে কি করে? তাহলে ওকে দিয়ে চেষ্টা করুন, শিফট বাড়বে। এই যা, আপনি কি করতে পারেন? কথাগুলো নবকুমারের কানে যাচ্ছিল। নিজের অক্ষমতার জন্য সে আরো সংকোচে পড়ছিল। শুটিংয়ের সময় ক্যামেরার সামনে তো সংলাপ বলতে তার তেমন অসুবিধা হয়নি। তখন এই গীতিময়দা খুব প্রশংসা করছিল। এখন ছবি দেখে কথা বলতে সে ঠিকঠাক পারছে না কেন? এই সময় প্রোডাকশন ম্যানেজার ঘরে ঢুকে গীতিময়কে বলল, বিদিশাদি এসে গিয়েছে, ভিতরে আসতে বলবো? কখন আসতে বলেছিলে? এই সময়ই বলেছিলাম। আপনি বলেছিলেন আগে নবকুমারের সোলো নিয়ে নেবেন, তাই নিয়ে এসো। অনুপ, নবকুমার থাক, আগে বিদিশার সংলাপ নিয়ে নাও। নবকুমার, তুমি লক্ষ্য করো বিদিশা কিভাবে সংলাপ বলছে, ও একদম নিখুঁত করে, অন্তত দেখেও তো শিখতে পারবে। বিদিশা ঘরে ঢুকে হেসে বলল, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, তবে আমাদের ভালো হয়নি। নবকুমার ডাবিং এ ঢোবাচ্ছে, লিপ মিলছে না, অ্যাকসেন্টও না। সে কি যা নবকুমার, কি সমস্যা হচ্ছে? আমি বুঝতে পারছি না। বিদিশা এগিয়ে গিয়ে নবকুমারের পাশের চেয়ারে বসল। আপনি যেভাবে আউটডোরের সংলাপগুলো বলেছিলেন তা কি মনে আছে? না থাকলে হেডফোনে শুনে নিন, মনে পড়ে যাবে। অনুপ ঘোষ বলল, আউটডোরের ডায়লগগুলো সাউন্ড ভালো নেই। আছে তো। অনুপদা, তুমি রেকর্ড চালাও, আমরা শুনি। আমাকে কেউ একটা হেডফোন দাও তো। বিদিশা হাত বাড়ালো। সেটা পাওয়ার পর সে নবকুমারকে বলল, আপনিও শুনুন, ছবি চললে দেখুন ধরতে পারেন কিনা। আউটডোরে তোলা দৃশ্য দেখানো হচ্ছে। সে হেঁটে যাচ্ছে, কিন্তু অদ্ভুত আওয়াজ ঢুকছে কানে। গীতিময়দের গলা বুঝতে পারল, নির্দেশ দিলেন, সোজা ওপরের দিকে হেঁটে এসো, ক্যামেরার দিকে তাকাবে না। এতক্ষণ এই দৃশ্যটা তাকে দেখানো হয়নি। গীতিময়দের গলা শোনা মাত্র মনে পড়ে গেল নবকুমারের। পর্দায় নবকুমার দাঁড়াল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে জিজ্ঞাসা করল, এ রাস্তা কোন দিকে গিয়েছে? পর্দার ছবি স্থির হল। বিদিশা বলল, আপনি যেভাবে কথা বলেন সেইভাবেই বলুন, ঠিক ম্যাচ করে যাবে। রেডি? একটু আগে থেকে চালাচ্ছি, ঠোঁটের মুভমেন্ট দেখে নাও ভাই, পরের বার ডায়লগ বলবে। এবার শব্দহীন ছবি চলছে। সে দাঁড়িয়েছে, ঠোঁট নড়ছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না। অনুপ ঘোষ জিজ্ঞাসা করল, ওকে, এবার যাচ্ছি। আবার একটু পিছিয়ে ছবি শুরু করল। তার ছবি দাঁড়িয়ে মুখ খুলতেই সে সংলাপটা বলল, এ রাস্তা কোন দিকে গিয়েছে? রেকর্ডের সংলাপ সমেত ছবিটা চালাতেই গীতিময় চেঁচিয়ে উঠলেন, বাহ, চমৎকার, দারুণ মিলে গিয়েছে। এতক্ষণ কোথায় ছিলে চাঁদ? অনুপ ঘোষ বলল, বিদিশাকে ধন্যবাদ দেওয়া উচিত, ও আশায় নবকুমার ইন্সপায়ার্ড হয়েছে। চলো নেক্সট সিন। এতক্ষণ গাড়ি চালু হচ্ছিল না। চালু হতেই থার্ড গিয়ারে পৌঁছে গেল। প্রতিটি সংলাপে নবকুমার একবারে ডাব করতে পারছিল, কোনোটা দুবারে। অনেকটা কাজ করার পর গীতিময় লাঞ্চ ব্রেক নিলেন। পাশের ঘরে খাবার দেয়া হলো। গীতিময় সেখানে গিয়ে বিদিশাকে জিজ্ঞাসা করলেন, ম্যাজিকটা কি বলো তো? বুঝলাম না।
আরে তুমি আসার আগে ওর ওরাল অ্যাক্টিং দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তুমি এসে কি মন্ত্র যে পড়লে, ও একদম উৎপল দত্তর মতো ডাব করে দিল। উৎপল দত্তকে ছবিতে দেখেছি, ওর সঙ্গে অভিনয়ের বয়স আমার ছিল না। অভিনয়ের তো তুলনা হয় না, একবারই ডাব করে দিতেন। একদম। তবে কোনো কোনো বড় অভিনেতা যিনি ক্যামেরার সামনে দারুণ, কিন্তু ডাবিংয়ের সময় অস্বস্তিতে পড়তেন, সময় নিতেন, কিন্তু সেটাও খুব ভালো করতেন। যেমন ধরো ছবি বিশ্বাস। কার নাম বলছেন আপনি? ওর মতো বড় মাপের অভিনেতা তো এদেশে জন্মায়নি, ওরও অসুবিধা হতো। মাঝে মাঝে তুমি কাজটা উদ্ধার করতে ওই ছোকরাকে সাহায্য করলে ভালো হয়। আর হ্যাঁ, তুমি নাকি আর ড্রিঙ্ক করছো না। আপনাকে কে বলল? খবর কি চাপা থাকে, হাওয়ায় ভেসে আসে। হ্যাঁ, কিন্তু সেটা খারাপ খবর। অন্যের ভালো খবর কেউ গাল ফুলিয়ে বলে বেড়ায় না। নাম বলবো না, একজন অভিনেতা তোমাকে ফোন করে কোন ক্লাবে সন্ধ্যের পরে ইনভাইট করেছিল। তুমি যেতে চাওনি, কারণ ক্লাবে গেলে ড্রিঙ্ক করতে অনুরোধ করা হবেই। যেটা করা তুমি একদম ছেড়ে দিয়েছ। তা সেই অভিনেতা আক্ষেপ করে বলেছিল, সবাই সন্ন্যাসী হয়ে যাচ্ছে দাদা। সন্ন্যাসী হওয়া সহজ কথা নয়। শরীরের জন্য ছাড়লে? না, মনের জন্য। মন আর চাইল না। কিছু মনে করো না। তোমার ব্যক্তিগত সমস্যা কি অবস্থায় আছে? আর নেই, সমাধান হয়ে গিয়েছে। ওপাশে নবকুমার একাই লাঞ্চ করছিল। তার পাশে এসে বসল অনুপ ঘোষ। অনুপ ঘোষ জিজ্ঞাসা করল, অন্য কোনো ছবির অফার পেয়েছো? না। তোমাকে কি বড়বাবু এক্সক্লুসিভ করে রেখেছেন? মানে? ওর ছবির বাইরে অন্য কোনো ছবিতে অভিনয় করতে পারবে না বলে চুক্তিতে সই করিয়েছেন? না তো। আমি তোমাকে বলছি, এই ছবি রিলিজ করলে তোমাকে অনেক পরিচালক নায়ক হিসাবে চাইবেন। তবে তুমি কখনোই স্মার্ট শহরের আধুনিক ছেলের চরিত্রে অভিনয় করতে রাজি হও না। উত্তম কুমারের সুনবর্ণারি দেখেছ? না। সাবধান, কোনো মেয়ের চক্করে পড়ো না। তা সে বাইরের হোক আর ফিল্মের হোক, আগে কেরিয়ার তৈরি করো, পরে তো সব রইল। খাওয়ায় মন দিল অনুপ ঘোষ। নবকুমার তাকাল। দূরের টেবিলে বসে বিদিশা খাচ্ছে, পাশে গীতিময়দা। লাঞ্চে এসে বিদিশা একবারও তার সঙ্গে কথা বলেনি। বোঝা যাচ্ছে ইচ্ছে করেই দূরত্ব রাখছে, এটাও শেখার বিষয়। লাঞ্চের পর আবার কাজ শুরু হল। এবার সেই দৃশ্য, যেখানে পাহাড়ি পথ দিয়ে নবকুমার ওপরে উঠে আসছে। একটা কুকুর ওপাশের বাড়ি থেকে বেরিয়ে তার পিছন পিছন দৌড়ে আসছে। আশেপাশে প্রচুর শব্দ হওয়া সত্ত্বেও কুকুরের ডাকটা শোনা যাচ্ছিল। গীতিময়ের গলা শোনা গেল, কুকুরের ডাকটা পরে বসিয়ে দিও। ওকে। এবার আর সংলাপ বলতে অসুবিধা হলো না। তারপর এলো সেই দৃশ্য, যেখানে বিদিশা তাকে সশব্দে চুম্বন করছে। গীতিময় বললেন, বিদিশা, খুব জোরে চুমু খাওয়ার শব্দ করো। এটা ব্ল্যাঙ্ক ফ্রেমে নিয়ে নিচ্ছি, পরে বসিয়ে দেব। খুব জোরে মানে? শুটিং এর সময় যে শব্দ হয়েছিল তার থেকে একটু জোরে। সেটা ভালো লাগবে? আরে জোরে মানে কি চিৎকার করে? একটু উঁচু স্কেলে, যা কানে গেলে দর্শক শিহরিত হবে, বুঝতে পারলে? না, পারছি না, একটু দেখিয়ে দিন। আমি দেখিয়ে দেব? না দেখালে শিখবো কি করে? ঠিক আছে, তুমি শুটিং এর সময় যা করেছিলে সেটাই করো, শুধু আওয়াজটা একটু রোম্যান্টিক। সেন্সর বোর্ড রাখতে দেবে না। ওটা আমাকে ভাবতে দাও। তুমি নবকুমারকে চুমু খাওয়ার পর আমি আকাশ দেখাবো, আর শব্দটা সেই আকাশে ছড়িয়ে দেব। সেন্সর কিচ্ছু বলবে না। অনুপ ঘোষ চেঁচালো, যাচ্ছি। নবকুমার বিদিশাকে দেখছি। বিদিশা চোখ বন্ধ করল, একটু সময় নিল, তারপর ঠোঁটে আওয়াজ করল। শব্দটা অদ্ভুত মাদকতা ছড়াল। সঙ্গে সঙ্গে হাততালি দিলেন গীতিময়, বললেন, অনবদ্য অনবদ্য, থ্যাংক ইউ বিদিশা। ছবি ফুটে উঠল সামনে। পরের সংলাপে যাওয়ার সময় অনুপ ঘোষ চিৎকার করলেন,
আরে আরে, এটা কি বলছে নবকুমার? গীতিময় বললেন, এখানে তোর কোনো সংলাপ নেই, কিন্তু ঠোঁট যেন নড়ল। না না, দেখো সিনটা রিটেক করা হয়েছিল। হঠাৎ পাশে বসা বিদিশা নবকুমারের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসা করল, তখন কি বলেছিলে মনে আছে? হ্যাঁ। ভাগ্যিস বলেছিলে। ওই সময় যখন তোমার মনে কথাটা এলো এবং তুমি বলতে পারলে, তখন আমি খুব নাড়া খেয়েছিলাম। সেটাই সাহায্য করেছিল সিদ্ধান্ত নিতে। এই যা, আবার তুমি বলে ফেললাম। ঠিক আছে, এখন থেকে তুমিই চলো, আমাকেও তুমি বলবে, কেমন? পরের দিন উর্মিলার সঙ্গে সংলাপগুলো বলতে হলো। ডাব করতে এসে উর্মিলা এমনভাবে কথা বলতে লাগলো যেন গতকালও তাদের দেখা হয়েছিল। এসেই প্রায় গলা ফুলিয়ে বলল, বারে বা, কলকাতায় এসেই আমাকে ভুলে গেলে। আমি ভুলে গেলাম? নয়তো কি, বাড়িতে গিয়ে দেখা করা দূরের কথা, একটা ফোনও তো করনি, অথচ দার্জিলিংয়ে কি বন্ধুত্ব করেছিলে। আপনিও তো যোগাযোগ করেননি। কি করে করব? শুনলাম বড়বাবুর গেস্ট হাউসে থাকা হয়। যদি মন্দাক্রান্ত রাগ করে তাহলে? তোমাকে বিপদে ফেলতে চাইনি। এই দেখো, তুমি আমাকে আপনি বলছো, দূরত্ব কে রাখছে? নবকুমার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে সুযোগ না দিয়ে উর্মিলা চলে গেল গীতিময়ের কাছে। গীতি না, আমাকে 3টের মধ্যে ছেড়ে দিতে হবে। সে কি, কেন? আর বলবেন না, যোগুদা শুটিং রেখেছে, কিছুতেই ছাড়ছে না। কিন্তু তুমি আমাদের ফুল ডেট দিয়েছিলে। প্লিজ গীতুদা, আপনি খুব ভালো, আমার উপর রাগ করবেন না। 3টের সময় চলে গেল উর্মিলা। যাওয়ার আগে নবকুমারের সঙ্গে কথা বলতে ভুলে গেল। অনুপ জিজ্ঞাসা করল, কিছু বুঝলে ভাই? নবকুমার মাথা নাড়াল, না। শোনো, কলকাতায় তো বটে, এই ফিল্ম লাইনে টিকে থাকতে হলে যা দেখবে, শুনবে এবং করবে, তা করতে হলে হৃদয়টাকে একদম বন্ধ রাখতে হবে। যা করবে তা শুধু বুদ্ধি দিয়েই করতে হবে। কোনো কিছুকেই এক কথায় বিশ্বাস করবে না। যা বলবে তার মানে যেন দুরকম হয়, তাহলেই বেঁচে থাকতে পারবে। এই যে দেখো, উর্মিলা এসেই তোমাকে যেভাবে কথাগুলো বলল, তাতে তোমার মনে হতেই পারে ও যেন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যাওয়ার সময় তোমাকে খেয়ালই করলো না। ওই এক কথা বেচারাকে দিনে হয়তো অনেককেই বলতে হয়। মাথায় কিছু ঢুকলো? ঢোকানোর চেষ্টা করছি। আরে, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। কিরকম? তুমি বললে না বুঝিনি বা বুঝেছি, বললে চেষ্টা করছি। অর্থাৎ জলে নামলে কিন্তু বেশি ভেজালে না। আমার কথা শুনে এত তাড়াতাড়ি রাস্তাটা চিনে নেবে তা ভাবিনি। চালিয়ে যাও ভাই। ছবিতে তার কাজ শেষ, এখন শুটিং পরবর্তী কাজ চলছে। সামনের পুজোয় ছবি মুক্তি পাবে। এডিটিং দেখতে গিয়েছিল নবকুমার। গীতিময় হাসি মুখে বললেন, ছবির নাম জেনেছ? না। পদ্মপাতায় জল। কিরকম লাগছে? নবকুমারের মনে এখন যে ছটফটানি, তা এতদিন ছিল না। কেবলই মনে হচ্ছিল যদি লোকে তার নিন্দা করে, যদি কাগজে লেখা হয় নবাগত নায়কের খারাপ অভিনয়ের জন্য ছবিটা বসে দেখা যায় না, তাহলে সে কি করবে? এই ব্যাপারটা নিয়ে সে কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে না। এই সিনেমা জগতে সবাই যে যার নিজেরটা নিয়েই ব্যস্ত। তাদের কারো কাছে গিয়ে বলাই যাবে না, আমার ছবি বদনাম হয় যদি, তাহলে কি করব? তবু তার মধ্যে শব্দযন্ত্রে অনুপ ঘোষকে একটু কাছের লোক বলে মনে হচ্ছিল। স্টুডিওতে তাকে দেখতে পেয়ে সে ঘুরিয়ে জিজ্ঞাসা করল, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, পদ্মপাতায় জল সবাই দেখবে তো? অনুপ ঘোষ নস্যি নিয়ে বলল, না দেখার তো কোনো কারণ নেই। না মানে, আমি তো নতুন। অপুর সংসার যখন হয়েছিল তখন তো সৌমিত্রদা নতুন ছিলেন, লোকে দেখেনি। পলাতকের আগে কেউ অনুপ কুমারকে হিরো ভেবেছিল? ওসব নিয়ে তুমি ভেবো না। সবসময় এমন ভঙ্গি করবে যেন তুমি একাই ফাটিয়ে অভিনয় করেছো, কলার তুলে ঘুরে বেড়াও। পদ্মপাতায় জল মুক্তি পাবে ঠিক 3 সপ্তাহ পরে।
দক্ষিণ কলকাতার যে নামী প্রেক্ষাগৃহে ভালো ভালো বাংলা ছবি মুক্তি পায় সেখানে ইভিনিং শো পেয়ে গিয়েছে ছবির প্রদর্শক। বাকি প্রেক্ষাগৃহগুলোতে রোজ 3টে শো। এখন তার কিছুই করার নেই। বড়বাবুর সঙ্গে দেখা করে গ্রাম থেকে ঘুরে আসার অনুমতি চাইবে বলে যখন ভাবছে তখনই মন্দাক্রান্তার ফোন এলো। মোবাইল বাজতে এসে সাড়া দিয়েই শুনল, কেমন আছো নবকুমার? গলার স্বরে আন্তরিকতা। খুশি হলো সে। জিজ্ঞাসা করল, ভালো, আপনি? আমি তো কখনো খারাপ থাকি না, সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। শুনলাম কাল থেকে তোমাকে কলকাতার মানুষ দেখবে, অবশ্য পোস্টারে। আমি জানি না। যাকে শেষ পর্যন্ত অভিনেতা হিসেবে তোমার যাত্রা শুরু হচ্ছে, কিন্তু আমি সেই জন্য এই ফোনটা করিনি। শেফালি মায়ের খবর তুমি জানো? উনি তো মানসিক হাসপাতালে আছেন। ছিলেন, 1 সপ্তাহ আগে জেলে আনা হয়েছে। সে কি, কেন? ডাক্তাররা বলছেন ওকে আর হাসপাতালে রাখার দরকার নেই। বাহ, উনি কি তাহলে ভালো হয়ে গিয়েছেন? কতটা ভালো আমি জানি না, তবে আগের মতো স্বাভাবিক তো সহজে হতে পারবেন না। তুমি জানো কি জানো না, ওর হয়ে মামলা লড়তে আমরা ভালো উকিল দিয়েছি। কদিন পরেই আদালতে মামলা উঠবে। তাহলে এখন রাখি। একটা কথা, আমার তো এখানে কোনো কাজ নেই এখন। এই সময় আমি একটু গ্রাম থেকে ঘুরে আসতে চাই। এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তো আমার নেই। মন্দাক্রান্তা ফোন রেখে দিলেন। কিন্তু বড়বাবুর মন আজ খুব ভালো ছিল। বললেন, বেশ তো, কলকাতায় খামোখা বসে থেকে কি করবে? যাও, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এসো, ছবিটা ভালোভাবে যাতে চলে। হ্যাঁ, যাওয়ার সময় অফিস থেকে টাকা নিয়ে নিও, আমি বলে দিচ্ছি। এই অবধি বড়বাবু তাকে অভিনয়ের জন্য কি টাকা দিচ্ছেন তা নিয়ে মোটেই মাথা ঘামায়নি নবকুমার। যা পাচ্ছে তাতেই তার চলে যাচ্ছে। এর ওপর বিনা পয়সায় ভালো জায়গায় একটা সুন্দর ফ্ল্যাটে থাকতে দিয়েছেন বড়বাবু, এটাও কম কথা নয়। অফিসে গিয়ে 20,000 টাকা সই করে পাওয়া গেল। তা থেকে কিছুটা খরচ করতে হলো মা বাবার শাড়ি পাঞ্জাবি কেনার জন্য। নামি দোকান থেকে দামি সন্দেশ কিনে ফ্ল্যাটে ফিরে এসে মুক্তোর হাতে 1,000 টাকা দিয়ে বলল, আমি আজই গ্রামে যাচ্ছি, দিন কয়েক ওখানে থাকবো, তুমি সাবধানে থেকো। সে কি, তুমি এই সময় গ্রামে চলে যাচ্ছ? এই সময় মানে? মন্দাক্রান্তাদের কাজের লোক এসেছিল, সে বলল শেফালি মা ভালো হয়ে গিয়েছেন, জেল থেকে ছাড়া পেতে পারেন, তাই এই সময়। সেসব হতেও তো সময় লাগবে। তুমিও শুনেছ? এতটা শুনিনি, শুনেছি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জেলে আছেন। এ কথা তুমি আমাকে বলনি কেন? ওহ, মাথার উপর ভগবান আছেন, সত্যের জয় হবে। শেফালি মা তো লোকটাকে খুন করতে চাননি, একজনকে বাঁচাতে গিয়েছিলেন। যাকগে, তুমি এই কদিন ভালোভাবে থেকো। ট্রেনে বসার জায়গা পেয়ে গেল নবকুমার। দুপুরের ট্রেনে ভিড় নেই। চেনা নামে স্টেশনগুলো দেখে বেশ আরাম হলো তার। নবকুমার লক্ষ্য করছিল কয়েকজন যাত্রী তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে, দুজন ফিসফিস করছে। সে জানলার বাইরের পৃথিবীটাকে দেখতে লাগলো একভাবে। তাদের নামে স্টেশনটা আসতেই তড়াক করে উঠে ব্যাগ নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে একজন জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি কি? প্রশ্নটা শেষ করতে না দিয়ে থেমে যাওয়া ট্রেন থেকে নেমে পড়ল সে। দ্রুত হেঁটে প্ল্যাটফর্ম পার হতে গিয়েও সে থমকে গেল। চেকারবাবু ধারে কাছে নেই। দূরে কালো কোট পরা লোকটাকে সে দেখতে পেল, একজন মুড়িওয়ালার সঙ্গে তর্ক করছে। সে কাছে গিয়ে বলল, এ নিন টিকিট। লোকটার মুখ হাঁ হয়ে গেল। একে আগে দেখেনি সে। বাইরে কয়েকটা রিক্সাওয়ালা যাত্রী তুলছিল। একজন জিজ্ঞাসা করল, এ কি গো, এখন রিক্সায় উঠবে না নাকি? শুনেছি কলকাতায় নাম করেছ। উত্তর না দিয়ে সে চায়ের দোকানের সামনে চলে গেল। রতন পেছন ফিরে চা বানাচ্ছিল। নবকুমার গম্ভীর গলায় বলল, 1 কাপ চা পাবো? দিচ্ছি। মুখ না ফিরিয়ে বলল রতন।
দুটো গ্লাসে চা বানিয়ে একটা আগের খদ্দেরকে দিয়ে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করলো রতন, আরে তুমি এই এলে? গলা শুনে না হয় চিনতে পারিস না, কিন্তু তুই না বলে তুমি বলছিস কেন? হঠাৎ দূরের মানুষ হয়ে গেলাম নাকি? বসো বসো, এই নাও চেয়ার। তুমি এখন নাম করা লোক, আমাদের গর্ব। দাঁড়াও, তোমার নতুন করে চা বানিয়ে কাপে ভরে দিচ্ছি। ভ্যাট, তুই আরম্ভ করেছিস কি বলতো? 5 জনে বলছে, ওই তো স্টেশনের বাইরে দেয়ালে তাকিয়ে দেখো। নবকুমার মুখ ঘোরালো। আসছে আসছে, শ্রী দুর্গা টকিজে আসছে পদ্ম পাতায় জল। নাম ভূমিকায় উর্মিলা, বিদিশা এবং নবাগত নবকুমার। 3টে মুখ, 2জন মহিলার, আর পুরুষটি যে সে তাতেও কোনো সন্দেহ নেই। হাত বাড়িয়ে গ্লাস টেনে নিয়ে চায়ে চুমুক দিল। আহ, দারুণ চা। তারপর বল, কেমন আছিস? চোখ বড় বড় করে রতন বলল, সে কি, তুমি কি আগের মতো আছো? কেন থাকবো না? আমার কি 3টে হাত গজিয়েছে? বলতে বলতে নবকুমার দেখলো পিছনে ভিড় জমেছে। সবাই খুব কৌতূহলের চোখে তাকাচ্ছে। তাড়াতাড়ি চা শেষ করে পকেটে হাত দিতে যাচ্ছিল সে। রতন গ্লাস নিয়ে বলল, থাক, আমি দাম পেয়ে গেছি। তার মানে? সিনেমার নায়ক হয়েও আমার সঙ্গে আগের মতো কথা বলছিস, এর চেয়ে বেশি আর আমি কি পেতে পারি? শোন, গ্রামে হেঁটে যাস না। কেন? দেখছিস তো, তুই হেঁটে যাচ্ছিস, খবর পেয়ে পাবলিক তোর মাথা খারাপ করে দেবে। দাঁড়া, এই রিক্সা, রিক্সা, চটপট চলে এসো। দাদাকে চেনো? বাড়িতে পৌঁছে দাও, আর হ্যাঁ, ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে যেও। যা রে। রিক্সায় উঠল। খানিকটা যেতেই সে দূরে তাদের গ্রাম দেখতে পেল। গাছগাছালির আড়ালে দেখা যাচ্ছে বাড়িগুলোকে। দেখেই বুকে মায়া জমল। কিরকম কষ্ট কষ্ট সুখ বুকে টলমলিয়ে উঠল। পাশের মাঠে গরু চড়ছে। এখন চাষের সময় নেই, কোথাও একটুও শব্দ নেই। শহরের কান এখন খাঁ খাঁ করছে, মনে হচ্ছে কি নেই কি নেই। সামনে বেল গাছ, রাস্তার দুধারে দুটো। জ্ঞান হওয়ার পর থেকে এসে দেখে আসছে। সাদা থুতের ব্রহ্মদৈত্যকে নাকি এই 2 গাছে অনেকে দেখেছে। গ্রামে ঢুকে পড়ল সে। তাকে দেখে লোকজন অবাক চোখে তাকাচ্ছে। জনার্দন দৌড়ে এলো। আরে তুই এই গ্রামের কথা ভুলে যাসনি? তুই কি পাগল? যে গ্রামে জন্মেছি তাকে কিভাবে ভুলে যাব? জনার্দন তাদের পাশের বাড়িতে থাকে। পড়াশোনা করতে চাইতো না বলে ওর বাবা চাষের কাজে লাগিয়ে দিয়েছিল। জনার্দন বলল, তুই খবরটা শুনেছিস? কোন খবর? আমার বিয়ে হয়ে গেছে। সে কি রে? পাশ থেকে একজন বলল, ওর বউ বাপের বাড়িতে গিয়েছে, বাচ্চা হবে। হ্যাঁ? জনার্দন জিজ্ঞাসা করল, তুই এখন কত টাকা রোজগার করিস? খুব কম। মিথ্যে কথা, সিনেমার নায়করা কোটি কোটি টাকা রোজগার করে। তোর সঙ্গে পরে কথা বলবো, কতদিন থাকবি? দেখি। বাড়ির সামনে এসে বাবাকে দেখতে পেল সে। দেখে অবাক হলো। এই সময় বাবা ধুতির ওপরে বড়জোর গেঞ্জি পরে থাকত, এখন ফুলহাতার শার্ট পরে আছে। রিক্সা থেকে নেমে বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল সে। বাবা বলল, থাক থাক, ভালো হল, এসো। ব্যাগ নিয়ে উঠোনে পা দিল নবকুমার। বাবার পাশে হেঁটে হেঁটে এল। বাবা গলা তুললেন, শুনছ? দেখো কে এসেছে। সঙ্গে সঙ্গে শোয়ার ঘর থেকে ভেতরের বারান্দায় চলে এলো মা। মাকে খুব রোগা দেখাচ্ছে। নবকুমার দ্রুত কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল। সেই অবস্থায় মা হঠাৎ ডুকরে কেঁদে উঠল। মায়ের মাথা বুকে চেপে ধরে নবকুমার নিচু গলায় বলল, কেঁদো না, আমি তো এসে গিয়েছি। বাবার গলা কানে এলো, আরে এখন যাও তোমরা,
ছেলেটা বাড়িতে এসেছে, এখন যাও, পরে তো দেখতেই পাবে। মা বলল, আমি ভেবেছিলাম তোকে আর কখনো দেখতে পাবো না। এরকম ভাবলে কেন? মায়ের চোখ থেকে জল মুছিয়ে দিল নবকুমার। সবাই বলে তুই নাকি খুব বড় লোক হয়ে গিয়েছিস, তোর চারপাশে সব ডানা কাটা সুন্দরী ভিড় করে থাকে। একজন তো বলে গেল তুই লুকিয়ে বিয়ে করেছিস, তোর বউ আর তোকে আমাদের কাছে আসতে দেবে না। শুনে বুক হু হু করে উঠত রে। সব বাজে কথা, আমি যেমন ছিলাম তেমনই আছি। বাবা বলল, বাজারের থলেটা দাও, সন্ধে হয়ে আসছে, এরপর বাজারে গেলে কিছুই পাওয়া যাবে না। নবকুমার জিজ্ঞাসা করল, এখন বাজারে যাবে কেন? এই সময় তো কখনো বাজারে যেতে না। মা বলল, এতদিন পরে এলি, ঘরে তো মাছ মাংস নেই। আমি না এলে তোমরা তো নিরামিষ খেতে, তাই না? তোমরা যদি তা খেতে পারো তাহলে আমি পারবো না বলে মনে হচ্ছে কেন? বাবা, তোমাকে এখন কোথাও যেতে হবে না। বেশ, তুই জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি চা বানাচ্ছি। একটু আগে চা খেয়েছে, তবু আপত্তি করল না নবকুমার। বলল, একটু চিঁড়ে ভেজে দেবে, অনেকদিন খাইনি। পাজামা আর গেঞ্জি পরে চা খেতে খেতে ওদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাগ থেকে বের করে আনা শাড়ি পাঞ্জাবির প্যাকেট এগিয়ে দিল সে। মা বলল, কি এনেছিস রে? খুলেই দেখো। প্যাকেট খুলতেই প্রথমে পাঞ্জাবি আর ধুতি বের হল। মা বলল, বাহ, কি সুন্দর পাঞ্জাবি, তোর বাবার জন্য? বাবা বলল, মনে হচ্ছে দামি জিনিস, কেন আনতে গেলি? এসব পরার কি বয়স আছে? তাছাড়া পরবই বা কোথায়? মা বলল, পুজোর সময় পড়ো। না না, শ্রী দুর্গা টকিজে যেদিন নব সিনেমা দেখতে যাবে সেদিন পড়বে। দ্বিতীয় প্যাকেট খুলে মা অবাক হয়ে তাকাল। এই শাড়ি কি তুই নিজে কিনেছিস? বারে, আর কে কিনবে? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তার মানে? এই রঙের শাড়ি পরার বয়স আমার আছে। আশ্চর্য, তোমার চেয়ে 10-15 বছর বড় মহিলারা এর চেয়ে চড়া রঙের শাড়ি কলকাতায় পরে। এটা পাড়াগা, কলকাতা নয়। বাবা বলল, আচ্ছা, এনেছে যখন। এখন ফিরিয়ে দেব না, রেখেই দেব। রেখে দেবে মানে? নবর বউকে দেব, সে পড়বে। তোর রোজগার ঠিকঠাক হলে নিশ্চয়ই বিয়ে করবি। এই যা, আমি আসছি। মা প্রায় দৌড়ে চলে গেল রান্নাঘরে। সেদিকে একটু তাকিয়ে নবকুমার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, মায়ের শরীর এখন কেমন আছে? ভালো না রে, প্রায় পেটে ব্যথা হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধে কাজ হচ্ছে না। বারংবার তো সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। দরকার নেই, আমি মাকে কলকাতার বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। বেশ জোরের সঙ্গে বলল নবকুমার। ঘুম ভাঙল মোবাইলের আওয়াজে। তড়াক করে উঠে বসে বালিশের পাশে রাখা যন্ত্রটাকে চালু করে কানে চাপল নবকুমার। হ্যালো, সরি, নবদা বলছেন তো? নবদা? হকচকিয়ে গেল নবকুমার। ফোন করে নবদা বলবে এমন কাউকে সে জানে না। সামলে নিয়ে সে জিজ্ঞাসা করল, কে বলছেন? আমি বলছি গজানন মাইতি, চিনতে পারছেন না? অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। এর আগে কখনো মোবাইলে গলা শোনেননি তো, তাই অচেনা লাগছে। কি ব্যাপার এত সকালে? আর বলবেন না, আমাকে রাত 12টায় আপনার নাম্বার দিয়ে বলা হয়েছিল খবরটা দিতে। তখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন বলে আর ফোন করিনি। নবদাস, দুপুরের মধ্যেই কলকাতায় ফিরে আসতে হবে যে। আমি গতকালই এসেছি, আজই ফিরতে হবে কেন? আজ সন্ধেবেলায় পদ্মপাতায় জলের গানের সিডি রিলিজ করা হবে। গীতিময়দা চাইছেন সেই অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে।
হিরো না থাকলে খুব একটা ভালো দেখাবে না। আপনি যদি চান তাহলে এখনই আপনার জন্য গাড়ি পাঠাতে পারি, মানে গীতিময়দা তাই বলেছেন। ঠিক আছে, আমি গীতিময়দার সঙ্গে কথা বলছি। নবকুমার বলতেই গজানন মাইতি কেটে দিল। এই ব্যাপারটা নবকুমারের মাথায় ঢুকছিল না। পদ্মপাতে জলছবিতে গান আছে, সবই মেয়েদের গলায়। তার সিডি রিলিজ করা হবে, এ কথা কি প্রোডাকশনের লোকজন জানতো না? ছুটি নিয়ে সে গ্রামে চলে আসার পর ওদের এই কথা মনে পড়ল। নবকুমার গীতিময়কে ফোন করল। ফোন বন্ধ। ঘুম ভাঙার পর নিশ্চয়ই যন্ত্রটাকে চালু করবেন, কিন্তু সেটা কখন? দরজায় মা এসে দাঁড়াল। ও মা, উঠে পড়েছিস? ফোনটা ঘুম ভাঙালো। কে ফোন করেছিল? খারাপ খবর না তো? আমি যে ছবিতে কাজ করেছি সেখান থেকে। আরে, তোকে কে রান্না করে দেয়? মুক্তদি, তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গিয়েছো। আগে শেফালি মায়ের সঙ্গে ছিল, তখনই পরিচয় হয়। এখন শেফালি মায়ের কাছে থাকে না? প্রশ্নর ঠিক উত্তর শুনলে মা আরো অনেক প্রশ্ন করে যাবে, তাই অসত্য বলল নবকুমার। শেফালি মা এখন আর কলকাতায় থাকেন না। যাই, মুখ ধুয়ে আসি, তারপর বাজারে যাব। না না, তোকে আর বাজারে যেতে হবে না। জানিস তো তোর বাবার পছন্দ হয় না কেউ বাজার করলে। তুই বাথরুম থেকে আয়, আমি চা করছি। বাথরুম থেকে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো সে। এখনো সূর্য ওঠেনি, কিন্তু চারপাশ পরিষ্কার হয়ে গিয়েছে। কি করা যায়? গীতিময়দা কখন ঘুম থেকে উঠবেন তার জন্য অপেক্ষা করবে? বড়বাবুকে তো সকাল 10টার আগে ফোন করাই যাবে না। তাকে যদি সকালে রওনা হতে হয় তাহলে বাবা মাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ওদের তৈরি হতে 2-3 দিন দরকার হবে। আবার সে একা চলে গেলে ওরা পরে আদৌ যাবে কিনা তাতেও নিশ্চয়তা নেই। হঠাৎ মন্দাক্রান্তার কথা মনে এলো। এখন কি ওকে ফোনে পাওয়া যাবে? নে ধর। মায়ের গলা শুনে ফিরে তাকালো নবকুমার। চায়ের কাপ প্লেট নিতেই দেখলো প্লেটের একপাশে বিস্কুট রয়েছে। সে বলল, বিস্কুট খাবো না। খালি পেটে শুধু চা খেতে নেই। চায়ে চুমুক দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে নবকুমারের মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব মাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। কিরকম সাদা সাদা দেখাচ্ছে মাকে, মনে হচ্ছে রক্ত কমে গিয়েছে। সে বলল, তোমার শরীর এত খারাপ, তা আমাকে জানাওনি কেন? কে বলল শরীর খারাপ? দূর। মা হাসতেই মুখের চেহারা অন্যরকম দেখালো, যেন একটু ভেঙে গিয়ে ঠিক হয়ে গেল। তুমি সত্যি কথা বলছো না মা? তুই একদিন পরে বাড়িতে এসে এইসব আরম্ভ করলি? তোর বাবা তো ওষুধ এনে দিচ্ছে। বলে মা আর দাঁড়ালো না। নবকুমার বুঝতে পারল মা এই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছে। সকাল 7টায় মন্দাক্রান্তার নাম্বার ধরার চেষ্টা করল সে। প্রথমবার কানে এলো নাম্বারটি ব্যস্ত আছে, শুনে ভালো লাগলো। তার মানে মন্দাক্রান্তা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলছে, অর্থাৎ একটু বাদে ওর সঙ্গে কথা বলা যাবে। ভাবতে না ভাবতেই নবকুমারকে মোবাইল জানান দিল। সে চমকে উঠে দেখল মন্দাক্রান্তাই তাকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলো নবকুমার, এই সকালে তোমার নাম্বার দেখে অবাক হলাম। খুব প্রয়োজন হয় আমি ফোন করছি। আপনার ফোন খোলা আছে বুঝে আবার ফোন করব বলে ঠিক করেছিলাম। রাবণের চিতা নাকি কখনো নেভে না, আর আমার ফোন কখনো বন্ধ হয় না, শুনে কি ব্যাপার? আমি গতকাল বড়বাবুর কাছ থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। এখন কলকাতায় কোনো কাজ ছিল না বলেই জানতাম। এসে দেখলাম আমার মা খুব অসুস্থ। 2-4 দিনের মধ্যে বড় ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে যাওয়া দরকার, কিন্তু হুট করে তো ওদের পক্ষে যাওয়া সম্ভব না। কি হয়েছে তোমার মায়ের? মা খুব রোগা, খুব দুর্বল হয়ে গিয়েছে, প্রায় রক্তশূন্য বলে মনে হচ্ছে। কলকাতায় এনে কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবে?
আমার সঙ্গে তো কারোর আলাপ নেই, আমি ভেবেছি হাসপাতালে নিয়ে যাব। আর তার দরকার নেই, প্রথমে ওকে একজন মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি এরকম একজন বিখ্যাত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। তাহলে আমাকে জানিও তোমরা কবে আসছো। সেই ব্যাপারেই তো সমস্যা হয়েছে। সমস্যা? হ্যাঁ, আজ ভোরে প্রোডাকশন ম্যানেজার ফোন করে জানালেন ফিরে যেতে হবে। আজই নাকি পদ্মপাতায় জলের গানের সিডি রিলিজ করবে। গীতিময়দা বলেছেন আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ব্যাপারটা তুমি আগে জানতে না? না, কেউ বলেনি। আমি আজ কলকাতায় চলে গেলে আবার ফিরে আসতে হবে মাকে নিয়ে যেতে, তাতে তো দেরি হয়ে যাবে। তুমি আমাকে ফোন করেছিলে কেন বলো তো? আমি আপনার সাহায্য চাইছিলাম। সাহায্য? যদি গীতিময়দাকে বলে দেন। কি বলবো? তুমি আজ আসতে পারবে না এবং সেজন্য ডিরেক্টর যেন কিছু মনে না করে, এই তো? মন্দাক্রান্তা হাসি, কিন্তু এই হাসিটা একটু স্বাভাবিক নয়। খুব ভালো হয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নবকুমার, আমি চাইলেই ডিরেক্টর সেটা মেনে নেবেন বলে তো আমার মনে হয় না। উল্টে প্রডিউসারকে বলবেন, মানে কমপ্লেন করবেন। গীতিময়দা আপনার বিরুদ্ধে বলবেন? সেটাই তো স্বাভাবিক। উনি যখন শুটিং করছিলেন তখন যদি আমি গিয়ে বলতাম শুটিং বন্ধ করুন, নবকুমারের গ্রামে যাওয়া দরকার, তাহলে উনি ওর কাজে নাক গলানোর জন্য প্রডিউসারের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করতেন কিনা বলো? আর তাছাড়া এটা ডিরেক্টর আর তোমার ব্যাপার, ওর সঙ্গে কথা বলে ঠিক করে নাও। হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসার ব্যাপারে যদি আমার সাহায্যের দরকার হয় তাহলে নিঃসংকোচে বলবে, যথাসাধ্য করব। ফোন ছেড়ে দিলেন মন্দাক্রান্তা। হতভম্ব নবকুমার, এভাবে তার সঙ্গে কখনো কথা বলেননি মন্দাক্রান্তা। তাহলে তিনি কি তাকে আর পছন্দ করছেন না, নাকি বড়বাবুর ইচ্ছে মেনে নিতে বাধ্য হয়েছে? নবকুমারের কেবলই মনে হচ্ছিল সে যেন কিরকম একা হয়ে গেল। দেখা না হোক, কথা না বলুক, মনে মনে এতদিন জানতো যে কোনো বিপদের সাহায্য চাইলে মন্দাক্রান্তা তার পাশে দাঁড়াবেন। সেই ভরসাটা আজ চলে গেল। কিন্তু তাই যদি হয় তাহলে কেন বলবেন মায়ের চিকিৎসার ব্যাপারে সাহায্য চাইলে যথাসাধ্য চেষ্টা করবেন? বাজারের ব্যাগ হাতে নিয়ে বাবা দরজায় এসে দাঁড়ান। হ্যাঁ রে, কি মাছ খাবি? হেসে ফেলল নবকুমার। এই প্রশ্নটা সে কোনোদিনও বাবার মুখে শোনেনি। একটু এগিয়ে গিয়ে সে বলল, যা রাতে মাকে বেশি কষ্ট করতে হবে না তাই আমার কোনো পছন্দ নেই। তোর মা বলল কলকাতায় তো ভালো মাছ খেতে পাস না। না না, সব পাওয়া যায়। তোমার সঙ্গে আমি যাব? তুই বাজারে যাবি? হ্যাঁ। দরকার নেই, তুই সিনেমায় নামার পর তোকে নিয়ে লোকে খুব কথা বলে। বাজারে তোকে দেখলে প্রশ্নের পর প্রশ্ন করবে। মেনে নিল নবকুমার। তারপর, একটু দাঁড়াও, এই বলে ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে বাবার সামনে ধরল। এটা রাখো। এত টাকা কিসের জন্য? কোনো বিশেষ কিছুর জন্য না, রেখে দাও। তোর মাকে দিয়ে দিস। আচ্ছা। তুই বলছিলি মাকে কলকাতা নিয়ে যাবি ডাক্তার দেখাতে, তাতে তোর অসুবিধা হবে না তো? অসুবিধা হবে কেন? তুই তো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকিস। এখন কিছুদিন ছুটি আছে। ও, তাহলে ৩-৪ পরে নিয়ে যা। নিয়ে যা মানে? তুমি যাবে না? দুজনে একসঙ্গে গেলে এই বাড়ির কি অবস্থা হবে তা ভেবে দেখ। ভূতেরা নৃত্য করবে আর চোর বদমাশরা। তাছাড়া যাওয়া মাত্র ডাক্তারের ওষুধ এসে ভালো হয়ে যাবে না, তাকে কিছুদিন থাকতে হবে ওখানে। আমার পক্ষে তো বাড়ি মাঠ ছেড়ে বেশি দিন থাকা সম্ভব নয়। তুই মাকে নিয়ে যা। দরকার হলে আমি 2 দিনের জন্য কারোর ওপর বাড়ির দায়িত্ব দিয়ে গিয়ে দেখে আসব। বাবা চলে গেল। আর ঠিক তখনই নবকুমারের মোবাইল বেজে উঠল। সে দ্রুত যন্ত্রটা তুলে দেখল গীতিময়ের নাম ফুটে উঠেছে। মোবাইল অন করে সারা দিয়েই গীতিময়ের গলা কানে এলো।
ফোন করেছিলে কেন? ব্যাপারটা এমন কিছু হাতি ঘোরা নয়। সিডির উদ্বোধন হবে, আমরা সবাই থাকবো। তোমাকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এটা একটা ভালো মৌকা। কাগজে তোমার ছবি, তোমার কথা ছাপা হলে পাবলিক জানবে একজন নতুন নায়ক আসছে। আসলে সিডির ব্যাপারটার সঙ্গে সঙ্গে তোমাকে ইন্ট্রোডিউস করার এটা একটা ভালো প্ল্যাটফর্ম, বুঝতেই পারছো। একটু স্মার্ট পোশাক পরে এসো। এখনকার বাঙালি মেয়েরা যা পছন্দ করে তা নিশ্চয়ই জানো। ঢোক গিলল নবকুমার। কিন্তু গীতিময়দা, আবার কি হলো? তোমার শরীর মন থেকে গাইয়া গন্ধ এখনো গেল না। শুনলাম তুমি গ্রামের বাড়িতে গিয়েছো। কলকাতায় ফিরতে কত সময় লাগে? বেশি নয়। তাহলে 1টার মধ্যে চলে আসবে, এসেই আমাকে ফোন করবে। তুমি কি জানো কোথায় অনুষ্ঠান হচ্ছে? না। দেখো কি করে যে তুমি মানুষ হবে। 6:30টায় হোটেল হিন্দুস্তানে, তুমি ঠিক 6টায় চলে আসবে। না না, হয়তো হোটেলটা কোথায় তাই জানো না। তুমি তোমার ফ্ল্যাটেই থেকো, ঠিক 5:30টায় গাড়ি যাবে তোমাকে আনতে। আর কিছু বলার আছে? হ্যাঁ, আমি না গেলে কি খুব সমস্যা হবে? মাই গড! আরে নবকুমার, এত নার্ভাস হলে কি চলে? বললাম না এটা সিডির বাহানায় তোমারই অনুষ্ঠান। তাহলে কাল পরশু আমি কি ছুটি পেতে পারি? এখন প্রমোশন ছাড়া কোনো কাজ নেই, নিও ছুটি। খুব উপকার করলেন দাদা। আমি ঠিক 1টার মধ্যে কলকাতায় পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। না এলে নিজের কফিনে নিজেই পেরেক মারবে। লাইন কেটে দিলেন গীতিমা। সঙ্গে সঙ্গে নবকুমার চেঁচিয়ে ডাকল, মা! কি রে? নবকুমার বাইরে এসে দেখল মা উঠোনে বড়ি শুকোতে দিচ্ছে। সে একটু রেগে জিজ্ঞাসা করল, এখনো তুমি এসব করো? বাজারের বড়ি তোর বাবা খেতে পারে না। শোনো, আমি আজ সকাল 10টার ট্রেন ধরে কলকাতায় যাব, কিন্তু কাল সকালেই ফিরে আসবো। তুমি তৈরি থেকো। পরশু তোমাকে নিয়ে কলকাতায় যাব ডাক্তার দেখাতে। উবু হয়ে বড়ির সামনে বসা শরীরটাকে ধীরে ধীরে পাশ ফিরে মাটির ওপর শুয়ে পড়তে দেখল নবকুমার। দৌড়ে কাছে গিয়ে সে বুঝতে পারল মা অজ্ঞান হয়ে গিয়েছে। তার শরীর নিংড়ে চিৎকারটা বেরিয়ে এলো, মা! আশেপাশের বাড়ির মহিলাদের সেবায় মায়ের জ্ঞান ফিরে এলো। খবরটা পৌঁছে গিয়েছিল বাজারে। বাবা তখনই ডাক্তারবাবুকে রিকশায় বসিয়ে নিয়ে এলো বাড়িতে। জ্ঞান ফিরে আসার পর মা বিছানায় বসে বারংবার বলছিল, একটু মাথা ঘুরে গেছিল, আর কিছু হয়নি। প্রতিবেশিনীরা তাকে কথা বলতে নিষেধ করেছিলেন। ডাক্তারবাবু ঘরে ঢুকে বললেন, আপনারা সরে যান, আমাকে দেখতে দিন। পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, প্রেশার খুব কমে গিয়েছে, এখনই ওকে নুন চিনির জল খাওয়ান। আজ একেবারেই বিছানা থেকে উনি উঠবেন না। ভালো করে পরীক্ষা না করে ওষুধ দেওয়া ঠিক হবে না। তবে আমি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, ওগুলো 4 ঘন্টা অন্তর খাবার খাইয়ে ওকে খাওয়াবেন। আর আগামীকাল অবশ্যই সদর হাসপাতালে নিয়ে যাবেন পরীক্ষা করাতে। ডাক্তারবাবু ওষুধের নাম কাগজে লিখে নবকুমারের বাবাকে দিয়ে যখন বাইরে যাচ্ছেন, তখন নবকুমার ওর পাশে চলে এল। ভয়ের কিছু নেই তো? আপাতত নেই। তুমি নবকুমার না? আগে হ্যাঁ। ও, শুনেছি তুমি এখন সিনেমায় নায়ক। ওকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাও। হাজার হোক মা তো। নিয়ে যাব বলেই ঠিক করেছি। আপনাকে কত দিতে হবে? খোটা তোমার বাবা রিকশায় ওঠার আগেই দিয়ে দিয়েছে। সমস্যা বেড়ে গেল। নবকুমার ভেবে পাচ্ছিল না তার কি করা উচিত। এই অবস্থায় কি করে সে কলকাতায় ফিরে যাবে? কে কি বলবে তা দূরের কথা, নিজেকে কি কৈফিয়ত দেবে? প্রতিবেশিনীরা চলে গেলেন। যাওয়ার আগে আশ্বাস দিলেন তারাই আজকে যা রান্না হবে তা পাঠিয়ে দেবেন। মাকে যেন রান্নাঘরে যেতে না দেয়া হয়। বিছানায় মা বসেছিল ঠোঁট কামড়ে। অজ্ঞান হয়ে গিয়েছিল বলে এখনো লজ্জায় ভালো করে তাকাতে পারছিল না। বাবা জিজ্ঞাসা করল, কাল রাত্রে কিছু খাওনি? মাথা নাড়ল মা, যার অর্থ খেয়েছি। বাবা বলল, আমি ওষুধ নিয়ে আসছি, তুমি কিছু খেয়ে ওষুধ খাবে।
আজ একদম কোনো কাজ করবে না। কাজ করবে না বললে কি হয়? মানে? ওকে একটু করে কলকাতায় ফিরে যেতে হবে। ওর খাবার তো তুমি করবে না, আমাকেই করে দিতে হবে। সে কি? বাবা তাকালো নবকুমারের দিকে। তুই আজই ফিরে যাবি এ কথা কাল বলিসনি তো? এরকম আসার কি দরকার ছিল? আমি কয়েকদিনের ছুটি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কাল বা পরশু মাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাব, কিন্তু আজ সকালে কলকাতা থেকে জরুরি ফোন এসেছে। আমি যাদের সঙ্গে কাজ করছি তাদের একটা অনুষ্ঠানে আমাকে থাকতে বলছে, ওটা নাকি খুব জরুরি। ও আচ্ছা, তোর মায়ের যদি জ্ঞান আর না ফিরতো তাহলেও যেতে হতো। বাবা যে তাকে আক্রমণ করছে তা বুঝতে অসুবিধা হলো না নবকুমারের। ফোনে জানার পরে আমি মাকে চলে যাওয়ার কথা বলেছি, কিন্তু মা যে অজ্ঞান হয়ে যাবে তা কল্পনাও করিনি। তাই এখন আর কলকাতায় যাওয়ার কোনো চিন্তা আমার মাথায় নেই। যাক, এটুকু ভাবতে পেরেছিস শুনে ভালো লাগে। আমি ওষুধ কিনে নিয়ে আসছি। বাবা বেরিয়ে গেলে নবকুমার মায়ের পাশে এসে বসল। কিছুক্ষণ পরে মা বলল, আমি এখন ভালো আছি। তুমি কি প্রায় জ্ঞান হারাও? না না, কখনো এরকম হয়নি। তাহলে আজ হলো কেন? কি জানি, হয়তো পেট খালি ছিল তাই। খাওনি কেন? কি আশ্চর্য, এত প্রশ্ন কেন? কাল উপোস ছিল তাই। শোন, আমি ঠিক থাকবো, তুই তোর কাজকে অবহেলা করিস না। আমি ভাতে ভাতে করে দিচ্ছি, তাই খেয়ে তুই কলকাতায় যা। যখন ছুটি পাবি তখন আসবি। যে অনুষ্ঠান ওখানে হবে তা আমি না গেলে বন্ধ হবে না। তুমি এসব নিয়ে ভেবো না। তোমাকে আজ রান্নাঘরে ঢুকতে হবে না। নবকুমার চলে এলো নিজের ঘরে। সে সিদ্ধান্ত নিল আজ কলকাতায় ফিরবে না। কেউ ফোন করলে স্পষ্ট বলে দেবে মাকে এই অবস্থায় রেখে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। ওষুধ কিনে বাড়ি ফিরে বাবা তার নাম ধরে ডাকল। নবকুমার বেরিয়ে আসতেই বাবা বলল, দই এনেছি, ছিঁড়ে দই কলা খাবি? হ্যাঁ। তুই এই ভাত থেকে দুটো রসগোল্লা তোর মাকে খাইয়ে দে, তারপর আমি এসে ওষুধ খেতে দেব। বাবা মিষ্টির ভাঁড় হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মিষ্টি দেখে মা তীব্র প্রতিবাদ করল। ওটা দেখেই নাকি তার গা গুলিয়ে উঠছে, কিছুতেই খেতে পারবে না। মায়ের মুখের অভিব্যক্তি দেখে নবকুমারের মনে হলো জেদ করা ঠিক হবে না। সে হেসে বলল, ঠিক আছে, তোমাকে মিষ্টি খেতে হবে না। রান্নাঘরে গিয়ে নবকুমার দেখল চিঁড়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। সে বলল, মা মিষ্টি খেতে চাইছে না, তুমি একটা বাটিতে দই ছিঁড়ে দাও, মাকে খাইয়ে দেব। খাইয়ে দিতে হলো না। বেশ খানিকটা খেয়ে মা নিজেই বলল, আর পাচ্ছি না, তুই তো সকাল থেকে না খেয়ে আছিস, খেয়ে নে। বাবার পাশে বসে চিঁড়ে দই খেয়ে নিল নবকুমার। মাকে ওষুধ খাইয়ে দিল বাবা। তারপর বলল, খোকা, তুই স্নান করে নে। কেন? ট্রেন ধরতে হলে দেরি করা যাবে না। ট্রেন ধরবো মানে? আমি ভেবে দেখলাম তোর কলকাতায় ফিরে যাওয়া উচিত। খুব জরুরি না হলে সকাল সকাল ওরা ফোন করতো না। আর এখন তো তোর মাকে ভালোই দেখাচ্ছে, ওষুধও তো খেলো। তুই থাকলে তো কোনো চিকিৎসা করাতে পারবি না, বরং উল্টো সমস্যা হবে। সমস্যা? হ্যাঁ, বাজারে গিয়ে শুনলাম এখানকার ছেলে ছোকরারা আজই তোকে নিয়ে অনুষ্ঠান করতে চাইছে। তোকে নাকি সংবর্ধনা জানাবে। তোর মায়ের শরীর খারাপ হয়েছে শুনলেও ওদের থামানো যাবে বলে মনে হয় না। এর চেয়ে তোর এখানে না থাকাই ভালো, তুই চলে যা। কিন্তু? না, কোনো কিন্তু না। আচ্ছা, তুই যেখানে থাকিস সেখানে তোর মায়ের থাকলে অসুবিধা হবে না তো? একদম না, দুটো শোয়ার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর। ঠিক আছে, তোর মা ভালো থাকলে কাল সকালে ওকে নিয়ে আমি কলকাতায় যাব। ট্রেনে ওঠার সময় সময়টা জানিয়ে দেবো, তুই স্টেশনে আসবি। আমি কলকাতার পথঘাট ভালো চিনি না। তুই আজই ডাক্তারের সঙ্গে কথা বলে রাখবি।
আমি যা বলছি তা তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো হবে। তাহলে আর দেরি করিস না, যাওয়ার জন্য তৈরি হ। ট্রেনে ভিড় ছিল, কিন্তু দুজন তরুণ নবকুমারকে জায়গা ছেড়ে দিল। নবকুমার আপত্তি করছিল, কিন্তু ওরা শুনল না। বলল, আপনি আমাদের এলাকার গর্ব, আপনার ইন্টারভিউ করেছি। আপনার আগে আমাদের এলাকার কেউ সিনেমার নায়ক হয়নি। বসুন স্যার। এটাও খুব অস্বস্তিকর। সমস্ত কামরার যাত্রীদের চোখ এখন তার দিকে। কানে ভেসে আসছিল নানা রকম মন্তব্য। নবকুমার জানলার পাশে সিটে বসে চোখ বন্ধ করল। সিনেমার নায়কদের কি সাধারণ মানুষ অন্য গ্রহের জীব বলে মনে করে? প্রাণকৃষ্ণদা বলেন, গ্ল্যামার যদি বাড়াতে চাও তাহলে পাবলিক থেকে দূরে থেকো। কিন্তু সে তো এখনো মুক্তি পাওয়া কোনো ছবির নায়ক হিসেবে পরিচিত নয়। নিশ্চয়ই নতুন নায়ক হিসেবে তার ছবি কোনো কোনো কাগজে ছাপা হয়েছে। সেই জন্য এরকম পরিস্থিতি তৈরি হলে প্রতিষ্ঠিত নায়কদের কি অবস্থা হয় তা কল্পনা করতে পারছিল না নবকুমার। চোখ বন্ধ করে বসে থাকায় কে কি বলছে বা দেখছে তা নিয়ে আর ভাবছিল না সে। আজ বাবার অন্য চেহারা দেখল সে। বাবা যে মাকে নিয়ে কাল কলকাতায় আসবে তা ভাবনার বাইরে, যদিও মা আপত্তি করেছে। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো রকম নিমরাজি করাতে পেরেছে, কিন্তু নবকুমারের মনে হয়েছে মা বলতে হয় বলে বলেছে, এলে অখুশি হবে না। হোটেল হিন্দুস্থানে ঢোকার মুখে বড়বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। মন্দাক্রান্তের কিনে দেয়া পোশাক পরে এসেছিল নবকুমার। দার্জিলিংয়ে যা পরে আরাম হয় তা কলকাতায় গায়ে রাখা মুশকিল। কিন্তু বড়বাবু হাসি মুখে বললেন, বাহ, তোমাকে তো বেশ স্মার্ট লাগছে। কবে কিনলে এই পোশাক? সত্যি কথা বলতে গিয়েও থমকে গেল নবকুমার। আর কিনলেই যখন, তখন সামার স্যুট কিনতে পারতে। এটা তো বেশ কস্টলি। তাড়াতাড়ি এসিতে ঢুকে যাও, নইলে ঘামের ফোয়ারা ছুটবে। এসো। গীতিময় বলেছিলেন ভালো পোশাক পরে আসতে। দার্জিলিং এর আউটডোরে যাওয়ার আগে মলের দোকান থেকে মন্দাক্রান্তা প্রায় জোর করে যা কিনে দিয়েছিলেন তাই পরে এসেছে সে। এছাড়া তার কোনো ভালো পোশাক নেই। আজ সে ভেবেছে হাতে টাকা পেলেই কয়েক জোড়া ব্র্যান্ডেড শার্ট প্যান্ট কিনে নেবে। লিফটে চেপে ওপরে ওঠার সময় বড়বাবু জিজ্ঞাসা করলেন, তুমি গ্রামে গিয়েছিলে, কি খবর ওখানকার? ভালো। একটু পরে সাংবাদিকদের মুখোমুখি হতে হবে তোমাকে। তখন কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। তুমি যে কখনো সোনাগাছিতে ছিলে, মানে থাকতে বাধ্য হয়েছিলে, তা ভুলেও বলবে না। কেউ যদি সোনাগাছির প্রসঙ্গ তোলে তাহলে এমনভাবে হাসবে যে মনে হবে বানানো গল্প শুনছ। দ্বিতীয়ত, তোমার জন্য মন্দাক্রান্ত আমাকে অনুরোধ করেছিল নায়ক চরিত্রে নিতে, এ কথা বলার দরকার নেই। তুমি আমার যাত্রা দলে প্রম্পটারের চাকরি করতে, যেটা সত্যি তখনই তোমাকে পছন্দ করেছিলাম। মনে থাকবে? হ্যাঁ। তুমি গ্র্যাজুয়েট, ইতিহাসে অনার্স করেছো, ঠিক আছে? আমি তো ইতিহাসে। তুমি কি পড়েছো তা বলার দরকার নেই। তুমি ইতিহাসে অনার্স করেছো এটাই বলবে। লিফটের দরজা খুলে যেতে হাসি হাসি মুখে বাইরে পা রাখলেও বড়বাবু। রাত 8:30টায় সাংবাদিক সম্মেলন হয়ে গেল। তার আগে সিডির উদ্বোধন হয়েছে। গীতিময় প্রযোজকের পক্ষ থেকে সবাইকে ককটেলে আমন্ত্রণ জানালেন। তখন অনেকের মুখে হাসি ফুটল। নবকুমারকে সাংবাদিক সম্মেলনে বেশি প্রশ্নের জবাব দিতে হয়নি। গীতিময় বেশিরভাগটা সামলে নিয়েছিলেন। কথা বলেছে উর্মিলা। নতুন নায়কের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা হয়নি। বড়বাবুর পাশে বসেছিলেন মন্দাক্রান্তা। দুজনেই চুপচাপ ছিলেন। নবকুমার দেখছিল অনেকেই মদ্যপান করছেন। একজন সাংবাদিক মহিলা এগিয়ে এলেন তার সামনে। আপনি নেবেন না? কি? ও মাই গড, আপনি ড্রিঙ্ক করেন না? না। কেন? অভ্যেস নেই। আপনি একটু ওয়াইন নিতে পারেন। আমার ইচ্ছে নেই। আচ্ছা নবকুমার, বিদিশাকে এখানে দেখছি না কেন? আমি বলতে পারবো না। কেন?
শুনেছি দার্জিলিং এর আউটডোরে আপনারা ঘনিষ্ঠ হয়েছিলেন। না তো, কোথায় শুনলেন? ফিল্ম লাইনের কোনো কথা চাপা থাকে না। আপনি নিশ্চয়ই কাউকে ভালোবাসেন। তিনি ফিল্মের না ফিল্মের বাইরে? আমার এখনো সেই সুযোগ আসেনি। সত্যি? হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? ঠিক তখনই একজন সহকারী পরিচালক এসে বলল, দাদা আপনাকে গীতিময়দা ডাকছেন, খুব জরুরি। মাথা নেড়ে নবকুমার গীতিময়ের কাছে চলে এল। গীতিময় বললেন, কি জিজ্ঞেস করছিল ত্রিনা? খুব ভয়ঙ্কর মেয়ে, উল্টো পাল্টা কথা। সেটা বুঝেই তোমাকে ডেকেছি। মন্দাকান্তা বললেন, তুমি ইচ্ছে করলে বাড়ি ফিরে যেতে পারো, তুমি ওর সঙ্গে নিচে নেমে যাও, গাড়ি পৌঁছে দেবে। সহকারী পরিচালককে ইশারা করলেন গীতিময়। নবকুমার মুখ ফিরিয়ে মন্দাক্রান্তার দিকে তাকাল। চোখাচোখি হতেই মন্দাক্রান্তা চোখ সরিয়ে নিলেন। নবকুমার লিফটের দিকে এগোল। হাওড়া স্টেশনে প্রচুর মানুষ, কিন্তু কেউ তাকে আলাদা করে দেখছে না বলে স্বস্তি পেল নবকুমার। বাবা এবং মা এলো 11:30টার ট্রেন। বাবার হাতে একটা কাপড়ের ব্যাগ, মায়ের হাতে ঝোলা। সে এগিয়ে গিয়ে ঝোলাটা নিতে চাইলে মা বলল, বাবার ব্যাগটা নে, ওটা ভারী। বাবা আপত্তি করল না। নবকুমার হেসে জিজ্ঞাসা করল, এত কি নিয়ে এসেছ? তোর মাকে অনেক বলেছি, শুনলে তো? গতকাল হোটেল হিন্দুস্তান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দেখা হয়েছিল। একটু ইতস্তত করেও তাকে সে গাড়ির কথা বলেছিল। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি পেতে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। মাকে ওইভাবে দাঁড় করিয়ে রাখতে চাইল না সে। প্রোডাকশন ম্যানেজার এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তাই আজ সেই গাড়ি নিয়ে স্টেশনে এসেছিল নবকুমার। ট্যাক্সি স্ট্যান্ডের দিকে না গিয়ে পাশের পার্কিং এর দিকে নবকুমারকে যেতে দেখে বাবা জিজ্ঞেস করল, এদিকে কি বাস পাওয়া যাবে? না না, গাড়ি নিয়ে এসেছি। গাড়ি? তুই কি গাড়ি কিনেছিস? না না, আমাদের প্রোডাকশনের গাড়ি। গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল ড্রাইভার। বাবা এবং মাকে পিছনে বসিয়ে মালপত্র ডিকিতে তুলে ড্রাইভারের পাশে উঠে বসল নবকুমার। পিছন থেকে বাবা জিজ্ঞেস করল, এই গাড়ি ব্যবহারের জন্য কি তোকে ভাড়া দিতে হবে? প্রশ্নটা শোনা মাত্র নবকুমারের মাথায় সতর্ক বাজনা বেজে উঠল। সে ড্রাইভারের দিকে আর চোখে তাকিয়ে নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। ভালো, কখনো কারোর অনুগ্রহ নিবি না, নিলে জানবি তিনি তোকে ব্যবহার করবেন। কথাটা সবসময় মনে রাখবি। মিথ্যে বলার জন্য খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে কোনো উপায় নেই। গাড়ি চলছে কলকাতার পথ দিয়ে। মা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। নবকুমারের নিশ্চিত ধারণা মা এই প্রথম কলকাতায় এল। শুধু কলকাতা কেন, একমাত্র বাপের বাড়ি ছাড়া মা গ্রামের বাইরে গিয়েছে কিনা সন্দেহ। গাড়ি পৌঁছে গেলে নবকুমার বলল, এসে গিয়েছি। গাড়ি থেকে নেমে মাথা হেলিয়ে বাড়িটাকে দেখে বাবা বলল, এই খুব উঁচু বাড়ি তো, কত তলায় থাকিস? একটু ওপরে, অসুবিধা হবে না, লিফট আছে। তোর মা কি লিফটে যেতে পারবে? মাথা ঘুরবে তো। তেমন কিছু হলো না। বেল বাজাতেই মুক্ত দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়াল। বাবা জিজ্ঞেস করল, ইনি? মা জবাব দিল, মুক্ত, তাই তো। মুক্ত দ্রুত মাথা নেড়ে মায়ের হাত থেকে ঝোলা নিয়ে বলল, আসুন মা, আপনারা আসবেন শুনে খুব ভালো লেগেছে। মুক্ত মাকে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাল। বাবা চেয়ারে বসে জিজ্ঞেস করল, এই ফ্ল্যাটে থাকার জন্য কত ভাড়া দিতে হয়? একবার মিথ্যে বলেছে। এত তাড়াতাড়ি আবার সরাসরি মিথ্যে বলতে পারল না নবকুমার। বলল, ওরা টাকা দেওয়ার সময় ভাড়া কেটে নেবে। এরকম ফ্ল্যাটের ভাড়া তো অনেক, দেখ কেটে নেওয়ার পর হাতে কি পাস?
মুক্ত এসে দাঁড়াল। এখন কি চা খাবেন না লেবুর শরবত করে দেব? না, অনেক বেলা হয়ে গেছে, এখন ভাত খেয়ে নিলেই হয়। রান্না হয়েছে কি? হ্যাঁ। কি রান্না হয়েছে? ভাত, শুক্তো, ডাল, ভাজা, তরকারি আর মাছের ঝোল। বাহ, চমৎকার। বাবার মুখে হাসি ফুটল। নবকুমার বলল, তাহলে তোমরা স্নান করে নাও। আমরাও সব করেই বেরিয়েছি। বাবার কথার মধ্যে নবকুমারের মোবাইল বেজে উঠল। পকেট থেকে যন্ত্রটা বের করে অবাক হল সে। মন্দাক্রান্তা ফোন করেছেন। হ্যালো, তোমার মা কি এসেছেন? হ্যাঁ। গুড। আজ বিকেল 4টের সময় থিয়েটার রোডের নাইটেঙ্গেল নার্সিংহোমে ওকে নিয়ে যাবে। রিসেপশনে ডক্টর নন্দীর কথা জিজ্ঞাসা করবে। ওর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, খুব ভালো ডাক্তার। ঠিক আছে। 3:30টার মধ্যে গাড়ি যাবে তোমার কাছে। যে গাড়ি স্টেশনে গিয়েছিল তার ড্রাইভার গাড়ি নিয়ে যাবে। ও হ্যাঁ, ডাক্তারের দক্ষিণা 500 টাকা। রাখছি। উনি কি বললেন আমাকে জানিয়ে। মন্দাক্রান্তা লাইন কেটে দিলেন। খেতে বসলো ওরা। মা কিছুতেই সঙ্গে বসল না, বলল পরে খাবো। খেতে খেতে বাবা জিজ্ঞেস করলো, কোনো ডাক্তারের খবর নিয়েছিস? হ্যাঁ, ডক্টর নন্দী আজ বিকেল 4টের সময় যেতে বলেছেন। 4টে কেন? এখনই দেখা করা যাবে না? না, উনি 4টের সময় দেখবেন। আশ্চর্য, আমার ট্রেন তো 3:30টের সময়। 4টে হলে তো আমি থাকতে পারবো না। আবার তোর উপর ভরসা করে ওকে রেখে যেতে পারছি না। আজ না গেলেই নয়। কি বুদ্ধি তোর! আমরা কেউ থাকছি না জানাজানি হলে রাত্রে চোরের পর চোর বাড়িতে ঢুকবে। বাবাকে খুব বিরক্ত দেখালো। পরের ট্রেনের গেলেই তো হয়, 6টার সময় ট্রেন আছে। তাই যাওয়া ছাড়া তো আর উপায় দেখছি না। মুক্তর রান্না মায়েরও ভালো লাগে, কিন্তু মায়ের খাওয়ার পরিমাণ দেখে মুক্তও অবাক হল। আপনি তো কিছুই খেলেন না মা, এত কম খেলে তো শরীর থাকবে না। বাবা বলল, এই তো চলছে। কত বলেছি খেতে ইচ্ছা না করলেও জোর করে খাও, যা খেতে ভালো লাগে তাই খাও। কিন্তু আমার কথা শুনলে তো? যদি কথা শুনতো তাহলে আর কলকাতায় ডাক্তার দেখাতে আসতে হতো। মা হাসল, কিছু বলল না। কলকাতার কোনো নার্সিংহোমে কোনোদিনও নবকুমার যায় না, কিন্তু ড্রাইভার যখন থিয়েটার রোডের নার্সিংহোমে পৌঁছেছিল তখন সে দেখল কোনো অসুবিধাই হলো না। কয়েক মিনিটের মধ্যে ওরা ডক্টর নন্দীর চেম্বারে পৌঁছে গেল। মধ্যবয়সী মোটাসোটা মানুষটি ওদের বসতে বলার পর মায়ের দিকে তাকালো। বলুন মা, কি সমস্যা হচ্ছে? মা বাবার দিকে তাকালো। ডক্টর নন্দী বললেন, আপনারা তো গ্রামে থাকেন, সেখানে নিশ্চয়ই ডাক্তার আছেন, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, কমসে কম সদর হাসপাতাল তো আছে। সেখানে না গিয়ে কলকাতায় আমার কাছে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। নবকুমার বলল, মা অজ্ঞান হয়ে গিয়েছিল কাল। একটু পরিষ্কার করে বলুন। এবার বাবা যা জানেন তা বিশদে বললেন। শোনার পর ডক্টর নন্দী বললেন, মা কোনো সংকোচ না করে ওই শোয়ার জায়গাটায় শুয়ে পড়ুন। মাকে পরীক্ষা করার পর ডক্টর নন্দী বললেন, আপনি উঠবেন না, একটু শুয়ে থাকুন। তারপর নিজের চেয়ারে গিয়ে বসে জিজ্ঞাসা করলেন, কয়েকটা দিন কলকাতায় থাকতে হবে যে, কাল সকালে নার্সিংহোমে আপনার মাকে নিয়ে আসবেন নবকুমার বাবু। যদি আজই এখানে ভর্তি করা সম্ভব হয় তাহলে তো কথাই নেই। ওর অনেকগুলো টেস্ট করা খুব দরকার। আজ রাতে এখানে থাকলে মেজর রিপোর্টগুলো কাল বিকেলে পেয়ে যাব। কোনো অসুবিধা হবে? নবকুমার বাবার দিকে তাকাল। বাবা বলল, আমরা তো এসব কিছুই বুঝি না, যাতে ভালো হবে তাই করুন। তাহলে ভর্তি করে দিন। টেলিফোনের রিসিভার তুলে কাউকে নির্দেশ দিয়ে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, ওকে এখানে ভর্তি করে আপনারা চলে যান।
সঙ্গে যদি টাকা পয়সা না এনে থাকেন তাহলে কাল দিয়ে দেবেন। আপনি তো ভাই ছবির হিরো হয়েছেন। মাথা নাড়ল নবকুমার। বাবা বলল, আমার কাছে কিছু টাকা আছে, যদি বলেন তাহলে জমা দিয়ে দিতে পারি। বেশ তো। আবার রিসিভার তুলে ডক্টর নন্দী বললেন, একটু এসো। কয়েক সেকেন্ডের মধ্যে এক ভদ্রলোক চেম্বারে ঢুকলেন। বলুন স্যার। নিজের প্যাডে ততক্ষণে কিছু লিখে ফেলেছেন ডক্টর নন্দী। সেই কাগজ ভদ্রলোকের হাতে দিয়ে বললেন, ওকে ভর্তি করিয়ে দিন, এই টেস্টগুলো হবে। রাত 7:30টার মধ্যেই যা খাওয়ার খাইয়ে দিতে হবে। কিছু টাকা এখন জমা দেবেন, এরা ব্যবস্থা করে নিন। ঠিক আছে স্যার। স্যার, পেশেন্টের নামটা যদি লিখে দেন। হ্যাঁ, ওহো সরি মা, আপনার নামটা যদি বলেন। টাকা জমা দিয়ে মাকে বেডে পৌঁছে বাবা চলে গেল। বলে গেল, যাতে শুনলাম তাতে কাল সকালে এসে কোনো লাভ হবে না। রিপোর্ট পাওয়া যাবে বিকেল বেলায়। যদি বাড়ির একটা ব্যবস্থা করতে পারি তাহলে সরাসরি এখানেই চলে আসব। গাড়ির ব্যবস্থা করব? কোনো দরকার নেই, ট্রাম বাস তো রয়েছে, আমি যাচ্ছি। বাবা বেরিয়ে গেলে নবকুমার মায়ের কাছে পৌঁছে দেখল মিষ্টি চেহারার একজন নার্স হাত পা নেড়ে কথা বলছে। তাকে দেখে মেয়েটি হেসে বলল, আমার কি সৌভাগ্য। নবকুমার অবাক হয়ে তাকাতেই বিছানায় শুয়ে থাকা অবস্থায় মা বলল, তুই যে সিনেমায় নেমেছিস তা ওকে বললাম। মেয়েটি বলল, আজকের কাগজে যে আপনার ছবি বেরিয়েছে তা মাসিমা দেখেননি, আমি এনে দেখাবো। নবকুমার নিজের অজান্তেই গম্ভীর হল। আমরা তো তৈরি হয়ে আসিনি, ডক্টর নন্দীর কাছে মাকে দেখাতে এসেছিলাম, উনি এখনই ভর্তি করে নিলেন। তাই কাল পর্যন্ত এখানে থাকার সময় মায়ের কি কি দরকার হবে তা যদি বলে দেন তাহলে কিনে দিয়ে যেতে পারি। আপনাকে কিছুই কিনে দিয়ে যেতে হবে না, এখানে সবকিছুরই ব্যবস্থা আছে। যেটা পাওয়া যাবে না সেটা ম্যানেজ করে দেব। মা বলল, তুই চিন্তা করিস না, পদ্মাবতী খুব ভালো মেয়ে। পদ্মাবতী মা ভর্তি হয়েছে বড়জোর মিনিট 20 কি 25 আগে। এর মধ্যে নার্সের নাম জেনে গিয়েছে। মাকে কি একটু সতর্ক করে দেওয়া উচিত নয়? গ্রাম থেকে মানুষকে বিশ্বাস করতে অভ্যস্ত হলেও কলকাতায় অচেনা কারোর সঙ্গে চট করে ঘনিষ্ঠতা করলে ফল খারাপ হতে পারে। কিন্তু এই কথাগুলো তো পদ্মাবতীর নামের মহিলার সামনে বলা যাচ্ছে না। ঠিক আছে, তুমি তো তাড়াতাড়ি শুয়ে পড়বে, চেষ্টা করো যাতে পেটে কিছু যায়। দুপুরে তো কিছুই খাওনি। আপনি কিছু ভাববেন না, আমার ডিউটি শেষ হবে রাত 8টায়। তার আগে নিজে দাঁড়িয়ে থেকে মাসিমাকে খাইয়ে তবে যাব। আমি তাহলে আজ যাচ্ছি, কাল সকালে এসে দেখা করে যাব। সেই ভালো, সকালে আমার ডিউটি শুরু হবে 10টায়, ভিজিটার্স আওয়ার তো তারপরে। নার্সিংহোম থেকে বেরিয়ে গাড়িতে উঠে নবকুমার ড্রাইভারকে বলল, বাড়িতে ফিরে চল। তার তখনই খেয়াল হলো ডক্টর নন্দীকে তার দক্ষিণা দেয়া হয়নি। তাছাড়া মন্দাক্রান্ত বলেছিলেন ডাক্তার দেখানোর পর তাকে ফোন করতে। সে ড্রাইভারকে বলল, ভাই গাড়ি ঘুরিয়ে নার্সিংহোমে চলুন। এটা যে ওয়ান ওয়ে, নার্সিংহোমে যেতে হলে অনেক ঘুরে যেতে হবে। তখনই মোবাইল বেজে উঠতে নবকুমার দেখল মন্দাক্রান্তার নাম ফুটে উঠেছে। সে চটপট যন্ত্র চালু করল। আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। ডক্টর নন্দীকে দেখানোর পর তিনি মাকে নার্সিংহোমে ভর্তি করে নিয়েছেন। কাল মায়ের অনেকগুলো টেস্ট হবে। তোমার মা এখন কেমন আছেন? বোধহয় আগের থেকে একটু ভালো। কিন্তু ডক্টর নন্দী সে কথা বললেন না। কি বললেন? মানে আপনার সঙ্গে ওর কথা হয়েছে? তুমি আমাকে ফোন না করায় আমি ডক্টর নন্দীকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে যা বললেন তা ঠিক কিনা রিপোর্ট পেলে জানা যাবে। ডক্টর নন্দী কি খারাপ কিছু বলেছেন?
অনুমানের উপর নির্ভর করেন না বলেই ডক্টর নন্দী টেস্ট করতে বলেছেন। ও হ্যাঁ, তোমরা কি নার্সিং হোমে টাকা জমা দিয়েছো? হ্যাঁ, বাবা দিয়েছেন, কিন্তু কিন্তু কি? ডক্টর নন্দীকে ফিস দিতে ভুলে গিয়েছিলাম। আসলে হঠাৎই মাকে ভর্তি করার তোড়জোড় হওয়ায় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি ড্রাইভারকে বলেছি গাড়ি ঘুরিয়ে নার্সিংহোমে নিয়ে যেতে, যাতে আমি টাকাটা দিয়ে আসতে পারি। দরকার নেই, কাল গিয়ে ক্ষমা চেয়ে টাকাটা দিয়ে দিও। নবকুমার, তোমার সঙ্গে ডক্টর নন্দীর যোগাযোগ যে আমার জন্য হয়েছে এ কথা এখনো পর্যন্ত কাউকে বলেছো? না তো। বড়বাবু যদি জানতে চান তাহলে কি বলবে? যা সত্যি তাই বলবো। আপনি যে সাহায্য করেছেন তার জন্য আমি। ঠিক আছে, কিন্তু নবকুমার, একটা কথা দিতে হবে আমাকে। বলুন। এই কথা আর কাউকে জানানোর দরকার নেই। ফোন রেখে দিলেন মন্দাকান্তা। গাড়ি দাঁড়িয়েছিল রাস্তায়। সামনে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে। ঘামতে লাগলো নবকুমার। ড্রাইভার জিজ্ঞাসা করল, এসি চালিয়ে দেব? না। সকালের শেষে ভিজিটার্সদের যখন ওপরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তখন বাবাকে দেখতে গেল নবকুমার। পাশের সিঁড়িতে পা রেখেছে ওপরে উঠবে বলে। নবকুমার দ্রুত কাছে চলে গিয়ে জিজ্ঞাসা করল, কখন এসেছো? ঘন্টাখানেক হলো। কেমন আছে তোর মা? আমি তো এইমাত্র এলাম। কাল ভালোই দেখে গিয়েছি। সিঁড়ি দিয়ে না উঠে লিফটে চলো। অনেক লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, হাঁটলে আগেই পৌঁছে যাব। অতএব নবকুমারকে বাবার সঙ্গী হতে হলো। ওপরে উঠে বেডের কাছে গিয়ে নবকুমার দেখল মা পাশ ফিরে ঘুমাচ্ছে। সে বাবার দিকে তাকালো। বাবা নিচু গলায় বলল, এই সময় তো কখনো ঘুমায় না, ওকে ডাকিস না, কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা কর কিছু হয়েছে কিনা। আশেপাশে কোনো ডাক্তার চোখে পড়ল না। কয়েক পা যেতে পদ্মাবতী সামনে চলে এল। এসে গিয়েছেন? বা, কিন্তু ওকে এখন ডাকবেন না। কেন? এখন তো ওর ঘুমানোর সময় নয়। রাত্রে যে ডিউটিতে ছিল তার কাছে শুনলাম উনি সারা রাত চোখের পাতা এক করেননি। এরকম জায়গায় যারা কখনো থাকেননি তাদের প্রথম প্রথম ওরকম হয়। আজ সকালে ব্লাড, ইউরিন, স্টুল নেয়ার পর কিছু খাইয়ে হালকা ঘুমের ওষুধ দিতে উনি ঘুমিয়ে পড়েছেন। এর জন্য একটু ভয় পাবেন না, আমি তো আছি। তাহলে আচ্ছা, রিপোর্ট বিকেলের আগে পাওয়া যাবে না? ডক্টর নন্দী 4টের সময় চেম্বারে আসেন, তখনই ওকে দিয়ে দেওয়া হবে। আপনারা এখন ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিতে পারেন। যদি আধ ঘন্টার মধ্যে ওর ঘুম ভেঙে যায় তাহলে আমি আপনাদের খবর দেওয়ার ব্যবস্থা করব। ক্যান্টিনে বাবা যাবে কিনা বুঝতে পারছিল না নবকুমার। এই সময় তার ফোন বেজে উঠতেই পদ্মাবতী দ্রুত বলে উঠল, তাড়াতাড়ি বন্ধ করুন, এখানে মোবাইলে কথা বলা নিষেধ। নবকুমার দেখে নিয়েছিল নাম্বারটা বড়বাবু, কিন্তু পদ্মাবতীর কথা কানে যেতেই সে লাইন কেটে দিয়ে যন্ত্রটাকে বন্ধ করে দিল। আমি জানতাম না, সরি। সে দেখলো অনেকেই তার দিকে বিরক্ত চোখে তাকাচ্ছে। পদ্মাবতী বলল, কাল মাসিমার কাছে আপনার গল্প শুনছিলাম। কিরকম? আপনি স্কুলে পড়ার সময় বন্ধুদের সঙ্গে জঙ্গলে পিকনিক করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, সেই নবকুমারের মতো। অবশ্য মাসিমা বলেননি সেই জঙ্গলে আপনি কপালকুণ্ডলার দেখা পেয়েছিলেন কিনা। হাসলো পদ্মাবতী। এই সময় বাবাকে এগিয়ে আসতে দেখে যেন বেঁচে গেল নবকুমার। বাবা বলল, নিচে চল। নবকুমার সঙ্গে সবিক মাথা নেড়ে বাবাকে অনুসরণ করল। নিচে নেমে বাবা বলল, খোঁজ নিয়ে দেখতো ডাক্তারকে পাওয়া যাবে কিনা। নার্স বলল উনি বিকেল 4টের সময় আসেন। আশ্চর্য, তার আগে যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে চিকিৎসা হবে না? তা কেন, নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে। নার্স বলল ভয়ের কোনো কারণ নেই, রাত্রে ভালো ঘুম হয়নি বলে ওরা মাকে হালকা ঘুমের ওষুধ দেয়, মা ঘুমাচ্ছে। তাহলে আমার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে 4টের মধ্যে আমরা চলে আসতে পারি।
এখানে বসে থেকে তো কোনো লাভ নেই, চল, এছাড়া তো কোনো উপায় নেই। ঠিক 4:30টার সময় ডক্টর নন্দী রিপোর্টগুলো দেখে নবকুমারের দিকে তাকান। ওর গল ব্লাডারে পাথর পাওয়া গেছে, বেশ কিছুদিন ধরে তিনি ব্যথা সহ্য করছেন। এখনই অপারেশন না করলে বিপদ হতে পারে, কিন্তু মুশকিল হলো ওর হিমোগ্লোবিন খুব কমে গিয়েছে, এখনই রক্ত দিতে হবে। স্টেবল হলেই ওটিতে নিয়ে যাওয়া হবে, কিন্তু এজন্য আপনারা তৈরি আছেন তো? যা প্রয়োজন তা তো করতেই হবে। বাবা বলল, কিরকম খরচ হবে? ওর কি মেডিক্লেম আছে? মানে ওর চিকিৎসার জন্য কি ইন্স্যুরেন্স করিয়েছেন? বাবা মাথা নাড়লেন, না, গ্রামের দিকে চল নেই। তাহলে অন্তত $1,50,000 ব্যবস্থা করুন। 1.5 লাখ? বেশ, তাই হবে। আমরাই রক্তের ব্যবস্থা করছি, আপনারা টাকা জমা দিন। ডক্টর নন্দী টেলিফোনের রিসিভার তুলে নিতেই নবকুমার খামটা তার সামনে রেখে বলল, কাল দিতে ভুলে গিয়েছিলাম, আপনি কিছু মনে করবেন না, আজকেরটাও এখানে আছে। ডক্টর নন্দীর মুখে হাসি ফুটল, মুখে কিছু বললেন না। ওদের দেখতে পেয়ে মা খুব খুশি হল, বলল, ডাক্তার কি বলল, আজই বাড়ি ফিরে যেতে পারবো তো? পদ্মাবতী কাছাকাছি নেই। বাবা বলল, কোনোদিন তো কলকাতায় এসে এক রাত থাকো না, এবার কয়েকদিন থাকো। নবকুমার জিজ্ঞাসা করল, এখানে খুব অসুবিধা হচ্ছে? না না, কিন্তু এটা হাসপাতাল, এখানে থাকতে কি ভালো লাগে? তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, মা আবদারের গলায় বলল। এই সময় পদ্মাবতী চলে এলো মায়ের পাশে। কেন, আমাদের পছন্দ হচ্ছে না? আমি তো সে কথা বলিনি। আপনাকে আরো কয়েকদিন আমাদের সঙ্গে থাকতে হবে। না খেয়ে নিজের উপর অত্যাচার করে নিজের শরীরের রক্ত কমিয়ে ফেলেছেন, সেটা না বাড়ানো পর্যন্ত কোথাও যাওয়া চলবে না। কে বলল আমার শরীরে রক্ত নেই? রিপোর্ট, ব্লাড রিপোর্ট। ডাক্তারবাবুকে বলো না তাড়াতাড়ি ছেড়ে দিতে। বলছি, একটু নিচে চল। তারপর খেয়াল হতেই মাকে বলল, ওহো, এই ব্যাগে তোমার জামা কাপড়, তেল, সাবান, দাঁতের ব্রাশ, পেস্ট এনেছি, কোথায় রাখবো? আমি তো বলেছিলাম সব এখানে পাওয়া যায়। অবশ্য নিজের জিনিস ব্যবহার করতে বেশি আরাম হয়, দিন আমাকে। ব্যাগ হাত বদল করার পর বাবা বলল, আমাকে ফিরে যেতে হবে, ট্রেনে খুব গোলমাল হচ্ছে, তুমি চিন্তা করো না। নবকুমার, একটু আয়। লিফটের কাছে গিয়ে বাবা বলল, আমি ভেবে পাচ্ছি না এত তাড়াতাড়ি কি করে অত টাকা জোগাড় করব। ব্যাংকে 60-62 হাজারের বেশি নেই। জমি বিক্রি করে বাকি টাকা জোগাড় করতেও তো সময় লাগবে। তুই ডাক্তারবাবুকে যদি জিজ্ঞাসা করিস অপারেশনের আগে আমরা কতদিন সময় পাবো, তাহলে খুব ভালো হয়। মাথা নেড়ে লিফটে উঠে নিচে নেমে এলো নবকুমার। ডক্টর নন্দীর চেম্বারের সামনে অনেকেই অপেক্ষা করছে। বিয়ারা বলল, ডাক্তারবাবু চেম্বারে নেই। কোথাও গিয়েছেন? রিসেপশনে জিজ্ঞাসা করুন। সেটা করতে হলো। হল ঘরে পৌঁছাতেই সে ডক্টর নন্দীকে দেখতে পেল, একজন বৃদ্ধের সঙ্গে কথা বলছেন। সে কাছে যেতে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মায়ের অপারেশনের আগে কতদিন সময় পাওয়া যাবে? মা, ও হ্যাঁ, রক্তটা স্বাভাবিক হলেই ধরুন 3-4। অবশ্য আর যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। টাকাটা অপারেশনের দিন জমা দিলে হবে তো? ঠিক আছে, আমি বলে দেব। আপনারা যার রেফারেন্সে এসেছেন তাতে এই সুযোগ পেতেই পারেন। ওপরে উঠে বাবাকে ব্যাপারটা জানালে তার মুখে স্বস্তি ফুটে উঠল। বলল, 4 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা, তোর পক্ষে কি কিছু দেওয়া সম্ভব হবে?
শরীরের ভিতরটা আচমকা যেন গুলিয়ে গেল নবকুমারের। কোনো রকমে সে বলতে পারল, আমি চেষ্টা করব। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারের 4র্থ পর্ব। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।